নমস্কার বন্ধুরা, আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত শ্মশান রহস্য। ভদ্রলোক ঘরে ঢুকে নমস্কার করে বললেন, আমি আসছি মেদিগঞ্জ থেকে। আমার নাম স্যার বটুক রায়। খুব গন্ডগোলে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। কর্নেল নীলাদ্রি সরকার প্রকাণ্ড একটা ইংরেজি বই খুলে বসেছিলেন, দাঁতের ফাঁকে চুরুট। মুখ তুলে দেখে বললেন, আপনি বসুন আগে। ভদ্রলোকের দিকে হাঁ করে তাকিয়েছিলুম। সত্যি বলতে কি, ইনি যেন নরদানব। গর্দানে মাংস ঠেলে উঠেছে, বাহুতে দাগড়া দাগড়া পেশি ঠেলে বেরিয়ে আছে। ভদ্রলোকের গায়ের রং কুচকুচে কালো, মাথার চুল কদম ফুলি, অর্থাৎ ন্যাড়া হবার পর যেমন চুল গজায়, দেখার মতো গোফখানাও বটে। গায়ে স্পোর্টিং গেঞ্জি, পরনে আঁটো প্যান্ট, পায়ের বিশাল চপ্পল যে অর্ডার দিয়ে বানাতে হয়েছে তাতে আমি নিঃসন্দেহ। কবজিতে চাঁদির বালা এবং গলায় মিহি সোনার চেন ঝিকমিক করছিল। ভদ্রলোক সাবধানেই বসলেন সোফায়। তবু মনে হলো সোফাটা যে কোনো মুহূর্তে মরাত করে ভেঙে পড়বে। ষষ্ঠীচরণ পর্দার ফাঁকে মুন্ডু বাড়িয়েছিল, তার চোখ ছানা বড়া হয়ে উঠেছে। কর্নেল বললেন, ষষ্ঠী, কফি নিয়ে আয়। তখন সে নরদানব দেখছে। কর্নেল চোখ কটমটিয়ে তাকাতেই সে অদৃশ্য হয়ে গেল। কর্নেল বললেন, আপনি শরীরচর্চা করেন বুঝি? ব্যায়ামবীর সলজ্জ হাসলেন। এক সময় করতুম স্যার, বার তিনেক দেহশ্রী খেতাব পেয়েছিলুম। তবে এখন বয়স হয়েছে, নানা কাজে ব্যস্ত হয়ে পড়েছি, আর ওসব হয়ে ওঠে না। আপনার গন্ডগোলটা কি বলুন এবার। ব্যায়ামবীর বটুক রায়ের মুখ গম্ভীর হয়ে উঠল। তারপর উনি যে কাহিনী শোনালেন তা যেমন অদ্ভুত তেমনি রোমাঞ্চকর। মেদিগঞ্জ বহরমপুর থেকে সামান্য দূরে গঙ্গার ধারে একটা পুরনো গঞ্জ, ছোটখাটো একটা শহরই বলা যায়। বটুকবাবু সম্প্রতি কিছুকাল আগে একটা ক্লাব করেছেন। ক্লাবটার নাম শ্মশান বন্ধু ক্লাব। মেদিগঞ্জের সব মরা এই ক্লাবের ছেলেরাই বটুকবাবুর নেতৃত্বে শ্মশানে নিয়ে যায়। সৎকারের সব দায়িত্ব তারা নেয়। গরিব মানুষের মরা কিংবা রাস্তাঘাটের বেওয়ারিশ মরা এখন আর আগের মতো গঙ্গায় ফেলে দেওয়া হয় না। শাস্ত্র মতে চিতায় পড়ে এবং সৎকারাদি হয়। সব খরচ ক্লাবের। কিন্তু রোজই তো লোক মরে না। তাছাড়া আজকাল কত সব ওষুধ বেরিয়েছে, সহজে লোক মরে না। এদিকে বটুকবাবু এবং ক্লাবের ছেলেদের যেন নেশা ধরে গেছে মরা বয়ে। মরা না পেলে মন ভালো থাকে না, সবই অভ্যাস। তাই কারুর গুরুতর অসুখ বিসুখ হলেই ওরা তককে তককে থাকেন, বাড়ির আনাচে কানাচে ওঁত পেতে থাকেন। তারপর যেই কান্নাকাটি শোনেন, অমনি বটুকবাবু এক লাফে বাড়িতে ঢুকে হাঁক দেন, কোথায় লাশ? পেছনে তার চেলারা বাড়ি কাঁপিয়ে চেঁচিয়ে বলে, বল হরি, হরি বল। গন্ডগোল ঘটেছে দুদিন আগে। সেদিন ছিল শুক্রবার। মেদিগঞ্জে দুজন প্রমথ বাবু আছেন। একজন হলেন প্রমথ মিত্তির, তিনি স্কুল মাস্টার। অন্যজন হলেন প্রমথ বোস, তিনি পোস্টমাস্টার। দুজনকেই লোকে প্রমথ মাস্টার বলে। দুজনেরই বয়স 50-এর ওধারে। দুজনেই রোগা খেকুটে চেহারার মানুষ। একজন ভোগেন অম্বলে আর অন্যজনের লিভার খারাপ। শুক্রবার সন্ধ্যার একটু আগে সতু নামে ক্লাবের একটি ছেলে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে খবর দিল, প্রমথ মাস্টার টেসে গেছে। বাজারে গিয়ে এই মাত্র শুনে এসেছে সে, কিন্তু কোন প্রমথ মাস্টার সেটার হদিশ করতে পারেনি।
বটুক বাবু বললেন, চল তবে আগে কাছেরটারই দেখি। কাছেরটা মানে স্কুল মাস্টার প্রমথ বাবু, প্রমথ মিত্তির। তিনি যদি না এসে থাকেন তাহলে পোস্টমাস্টার প্রমথ বাবু অর্থাৎ প্রমথ বোসের টেসে যাওয়া অবধারিত। মৃত্যুর খবর তো আর মিথ্যা রটতে পারে না। বিশেষ করে দুজনেই ওরা নিরীহ সজ্জন মানুষ বলে পরিচিত। প্রমথ মিত্তিরের বাড়ির কাছে যেতেই কান্নাকাটি শোনা গেল। অমনি বটুক বাবু গামছাখানা এক টানে কোমরে বেঁধে বাড়ি ঢুকে পড়লেন। তারপর যথারীতি হাঁক ছাড়লেন, লাশ কোথায়? ওদিকে ওর চেলারাও পেছন পেছন ঢুকে চেঁচিয়ে উঠল, বলো হরি, হরি বল। অমনি কান্নাকাটি গেল থেমে। তারপর ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো মাস্টার গিন্নি, রণরঙ্গিনী চেহারা, বাঁ হাতে খ্যাংরা ঝাঁটা আর ডান হাত কোমরে আঁচল জড়াতে জড়াতে হুঙ্কার দিলেন, তবে রে মোরা কি কো শকুনের পাল, তোদের জ্বালায় একটু কাঁদবারও জো নেই হতচ্ছাড়ারা। মাস্টার গিন্নি দজ্জাল মহিলা, ব্যায়ামবীরেরও তোয়াক্কা করেন না। বেগতিক দেখে বটুক বাবু তার দলবল নিয়ে কেটে পড়লেন। কিন্তু খামোখা কান্নাকাটির কি মানে হয়? বটুক বাবু বললেন, হায় রে, পোস্টমাস্টার প্রমথ বোসের বাড়ি যাই। শ্মশান বন্ধু ক্লাব দৌড়ে চলল প্রমথ মাস্টারের বাড়ির দিকে। প্রমথ বোসের বাড়িটা একেবারে গঙ্গার ধারে নিরিবিলি জায়গায়, চারদিকে গাছপালা, তার মধ্যে একটা পুরনো একতলা বাড়ি। কাছাকাছি গিয়ে ভোল্টু বলল, কই, কান্নাকাটি তো শোনা যাচ্ছে না। বটুক বাবু বললে, ধুর বোকা, পোস্টমাস্টার বাবুর কে আছে যে কাঁদবে, উনি একা থাকেন না। তপু বলল, কেন, ওর চাকর ভোলা তো আছে, তার কাঁদা উচিত। কিন্তু বাড়ি একেবারে চুপচাপ, সদর দরজা হাট করে খোলা। বেলা পড়ে এসেছে, দিনের আলো কমে গেছে। ডেকে ভোলার সাড়া পাওয়া গেল না। একটা ঘরে আলো জ্বলছে। বটুক বাবু বললেন, তোরা চুপচাপ উঠানে দাঁড়িয়ে থাক, আমি দেখে আসি ব্যাপারটা। বটুক বাবু বারান্দায় উঠে দেখলেন ঘরের দরজা ফাঁক হয়ে আছে। 40 পাওয়ারের বাল্বের আলো তাতে পুরো দেওয়ালে আলো খেলে না একেবারে। উঁকি মারতেই চোখে পড়ল খাটে পোস্টমাস্টার চিত হয়ে শুয়ে আছেন। বটুক বাবু কাশলেন, ডাকলেন, তবু সাড়া নেই। তখন ভেতরে ঢুকে গেলেন। প্রমথ বাবুর চোখ খোলা, কিন্তু চোখের পাতা স্থির, শ্বাস প্রশ্বাস বন্ধ। কপালে হাত রেখে বটুক বাবুর মনে হলো ভীষণ ঠান্ডা হিম। অমনি চেঁচিয়ে উঠলেন, লাশ পাওয়া গেছে, ডোমপাড়া থেকে খাটুনি নিয়ে আয় শিগগির। চেলারা চেঁচিয়ে উঠল, বলো হরি, হরি বল। সতু আর ভোল্টু দৌড়ালো ডোমপাড়া খাটুলি কিনতে, খরচ ক্লাবের। শ্মশান খাটুলি চলে এলো মিনিট 10 মধ্যে। এদিকে বালিশের নিচ থেকে চাবি নিয়ে ঘরে তালা এঁটে প্রমথ বোসের মরা খাটুলিতে চাপিয়ে হরির ধ্বনি দিতে দিতে শ্মশান বন্ধু ক্লাব ছুটে চলেছে শ্মশানের দিকে। ততক্ষণে আবছা আধার ঘনিয়ে এসেছে। শ্মশানের নিচেই গঙ্গা। একটা তেচালা ঘরে ঘাটোয়ারি বাবুর অফিস। লণ্ঠন জেলে বসেছিলেন ঘাটোয়ারি বাবু। মেঝেই বসে বিড়ি ফুঁকছিল মধুডোম। সবে তেচালার সামনে মরা নামিয়েছেন। এসে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। খাটুলি তুলে তেচালায় ঢোকানো হলো। ঘাটোয়ারি বাবু বললেন, কার মরা বটুক বাবু? বটুক বাবু বললেন, পোস্টমাস্টার প্রমথ বাবুর। কিসে গেলেন? তা বলতে পারবো না মশাই। বটুক বাবু বললেন, নিশ্চয়ই অসুখ করেছিল,
বিছানায় মরে পড়েছিলেন, শ্মশানে নিয়ে এলুম। ঘাটুয়ারি বাবু বললেন, তাহলে যে একটা ডেথ সার্টিফিকেট চাই বটুক বাবু। কেন কেন? বটুক বাবু খোঁচে গেলেন, এত মরা এনেছি, কারুর তো চাননি মশাই? আহা, ইনি যে সরকারি লোক, পাবলিকের মরা নিয়ে আমার মাথা ব্যথা নেই, বুঝলেন না? আইনের ব্যাপার। ধুর মশাই, এত কাল আইন দেখাননি, এখন আইন দেখাচ্ছেন? ঘাটুয়ারি বাবু গো ধরে বললেন, না মশাই, বিনা ডেথ সার্টিফিকেটে আমি মরা পোড়াতে দেব না এখানে। বটুক বাবু ওকে তুলে গঙ্গায় ছুঁড়ে ফেলবেন কিনা ভাবছেন। সতু বলল, ঠিক আছে বটুকদা, কুঞ্জ ডাক্তারের কাছ থেকে এক্ষুনি সার্টিফিকেট এনে দিচ্ছি। বলি ডান পিতে সতু বৃষ্টির মধ্যেই দৌড়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা কমে এলো। ঘাটুয়ারি বাবু বললেন, ততক্ষণে আমি খেয়ে আসি। মধুডোমো বলল, আজ্ঞা, আমিও খেয়ে আসি তাহলে। তারপর দুজনে চলে গেল। যাবার সময় ঘাটুয়ারি বাবু লণ্ঠনটা নিয়ে গেলেন। তপু বারণ করতে যাচ্ছিল। বটুক বাবু বললেন, ছেড়ে দে। আসলে উনি ভীষণ রেগে গেছেন ঘাটুয়ারি বাবুর উপর। অন্ধকারে বসে রইলেন ওরা। বৃষ্টিটা একটু পরে আবার বেড়ে গেল। বিদ্যুৎ চমকাচ্ছিল মাঝে মাঝে, মেঘও ডাকছিল। তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলেন বলে বটুক বাবুর টর্চ নিতে মনে ছিল না। ছেলেগুলোরও খেয়াল হয়নি। এখন মনে হচ্ছিল একটা আলো থাকলে ভালো হতো। তেচালার একটা পাশে খাটুলিতে পোস্টমাস্টার বাবুর মরা, অন্য পাশে মেঝেয় বসে আছেন বটুক বাবুরা। হঠাৎ একটা খুশখুশে ক্যাচকেচে আওয়াজ কানে এলো। তারপর বিদ্যুৎ চমকাতেই বটুক বাবু দেখলেন কে একজন তেচালা থেকে নেমে গেল। বটুক বাবু বললেন, কে কে? কোনো সাড়া এলো না। স্বপন বলল, দেশলাই জেলে কি হবে? আমার কেমন যেন খটকা লাগছে। ভল্টু, আয় তো। দুজনে খাটুলির কাছে গেল। ভল্টু দেশলাই জ্বালল। অমনি চমকে উঠল ওরা। চমকালেন বটুক বাবুও। খাটুলি শূন্য, মরা নেই। ব্যাপারটা ভারী গোলমেলে। পোস্টমাস্টার বাবু মরে ভূত হতেই পারেন, কিন্তু ভূত হয়ে নিজের মরা নিয়ে যাবেনটা কোথায়? কেনই বা যাবেন? সবাই বৃষ্টির মধ্যে ডাকাডাকি এবং খোঁজাখুঁজি করলো, কিন্তু প্রমথ বোসের পাত্তা পাওয়া গেল না। তখন স্বপন বলল, বটুকদা, চলুন তো পোস্টমাস্টার বাবুর বাড়ি গিয়ে দেখি। সবাই তাতে সায় দিল। অনিচ্ছা সত্ত্বেও ওদের কথায় বটুক বাবু রাজি হলেন। বৃষ্টিতে ভিজতে ভিজতে ফের হাজির হলেন প্রমথ বোসের বাড়িতে। না, যেমন তালা দিয়ে এসেছিলেন তেমনি তালা ঝুলছে সদর দরজায়। চাবি পোস্টমাস্টারের বালিশের তলায় পেয়েছিলেন, তাই বটুক বাবুর কাছে চাবি ছিল। ভেতরে ঢুকে দেখেন ঘরের দরজাতে তালা তেমনি ঝুলছে। সে তালা খুলে ঘরের ভেতরও দেখলেন কেউ নেই। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। আকাশে এক টুকরো চাঁদও উঠেছে। হতভাগ হয়ে আছেন বটুক বাবুরা। বেরিয়ে এলেন। রাস্তায় দেখা হয়ে গেল সতুর সঙ্গে। সে হাঁপাতে হাঁপাতে বলল, কি ব্যাপার, আপনারা চলে এসেছেন যে শ্মশান থেকে? কুঞ্জবাবু কিছুতেই মুখের কথা শুনবেন না। মরা পরীক্ষা করে তবে সার্টিফিকেট দেবেন। তাই ওকে শ্মশানে বসিয়ে রেখে আপনাদের খুঁজতে বেরিয়েছি। ঘটোয়ারি বাবু বললেন ফিরে এসে আপনাদের দেখতে পাননি। বটুক বাবু বললেন, কিন্তু মরা মরা যে নেই। নেই মানে? সতু হাসলো, মরা থাকবে না কেন?
দিব্যি আছে। সবাই ঊর্ধ্বশ্বাসে ছুটে চললেন শ্মশানের দিকে। যেতে যেতে ব্যাপারটা সংক্ষেপে স্বপন জানিয়ে দিল সতুকে। সতু বিশ্বাসই করলো না কথাটা। মরা পায়ে হেঁটে চলে গিয়েছিল এবং আবার কখন ফিরে এসে খাটুলিতে শুয়েছে, এ কি বিশ্বাসযোগ্য? কিন্তু বটুক বাবু গিয়ে দেখেন, হ্যাঁ, সত্যি খাটুলিতে মরা রয়েছে। কিন্তু কাপড় ঢাকা কেন? টেবিলে লণ্ঠন রেখে ঘটোয়ারি বাবু বসে আছেন। পাশে একটা টুলে বসে আছেন কুঞ্জবাবু ডাক্তার। মধুডম বসে বসে ঢুলছে। কুঞ্জ ডাক্তার হাসতে হাসতে বললেন, বটুক না এলে মরা হাত দেব না বলে ওয়েট করছি। নাও বটুক, কাপড় ওঠাও, দেখি সত্যি মরেছে মাস্টার বাবু নাকি জ্যান্ত আছে এখনো। হাসতে হাসতে মস্ত টর্চ জেলে খাটুলির দিকে এগিয়ে গেলেন ডাক্তারবাবু। বটুক বাবু কাপড় ওঠালেন, তারপর ভীষণ চমকে গেলেন। চোখকে বিশ্বাস করতে পারলেন না। ক্লাবের ছেলেরাও হকচকিয়ে দাঁড়িয়ে রইল। কুঞ্জ ডাক্তার বলে উঠলেন, এ কি হে বটুক, এ তো পোস্টমাস্টার নয় দেখছি। মরাটা স্কুল মাস্টার প্রমথ মিত্তিরের। কুঞ্জ ডাক্তার পরীক্ষা করে দেখেই বললেন, মরা তাতে সন্দেহ নেই। তবে বটুক, তোমায় একটা কথা বলি শোনো, বেশি উৎসাহ ভালো নয়। এক প্রমথের মরা শুনে এলুম, এসে দেখি অন্য প্রমথ মিত্তিরের সার্টিফিকেট আমি দিতে পারবো না বাপু। সে তুমি যাই বলো, মিত্তির বউ বড় দজ্জাল মহিলা, আমার মুন্ডু মুড়িয়ে খেয়ে ফেলবে। কুঞ্জ ডাক্তার গো ধরে চলে গেলেন। বটুক বাবুর ব্যায়ামবীরের শরীরে তখন আর এক ফোঁটা জোর নেই। ধপাস করে বসে পড়ে বললেন, তোরা যাই কর সতু, আমার মাথা ঘুরছে। সতু আর বল্টু দৌড়ে খবর দিতে গেল স্কুল মাস্টারের বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই সেই দজ্জাল মহিলা এবং আরো সব লোক এসে পড়ল। এতক্ষণে দেখা গেল প্রমথ মিত্তিরের মাথার পেছনে চাপ চাপ রক্ত জমাট বেঁধে আছে। শক্ত কিছু জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল। সবাই শিউরে উঠল, হে তো হত্যাকাণ্ড, কাজেই মরা পুড়ল না। পুলিশ এলো রাত দুপুরে। মরা চালান গেল সদরের মর্গে। এদিকে পোস্টমাস্টার প্রমথ বোসের পাত্তা নেই, তার চাকর ভোলারও নেই। বাড়িতে এখন তালা ঝুলছে। ট্রেনে মেদিগঞ্জ পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। বটুকবাবুরা আগে এখানকার বনেদি বড়লোক ছিলেন, এখন অবস্থা কিছুটা পড়ে এসেছে। গঙ্গার ধারে সেকেলে গড়নের প্রকাণ্ড প্রাসাদ তুল্য বাড়ি। আমাদের যত্ন আত্মীর ত্রুটি হলো না। কিছুক্ষণের মধ্যে খবর পেয়ে শ্মশান বন্ধু ক্লাবের ছেলেরা এসে ভিড় করলো। কর্নেল তাদের সঙ্গে কৌতুকে মেতে উঠলেন। বৃদ্ধ গোয়েন্দা প্রবরের যা স্বভাব। হাস্য পরিহাসের বিষয় হলো মরা। খাটুলিতে করে শ্মশানে নিয়ে যাবার সময় হঠাৎ যদি মরা জ্যান্ত হয়ে লাফ দিয়ে পালাতে থাকে তাহলে কেমন হবে? ছেলেগুলো হাসতে থাকলো। মজার ব্যাপার তো হবে, তবে হে যাবৎ তেমনি হয়নি শুধু শ্মশানের তোলা থেকে পোস্টমাস্টারের মরাটা নিয়ে যাওয়া ছাড়া। এক সময় বটুকবাবু এসে ঘোষণা করলেন, থানার পুলিশ অফিসার হেমাঙ্গ নন্দী এসেছেন। সতু, বল্টু, তোরা সব এখন যা, ক্লাবে গিয়ে বস, আমি যাচ্ছি। ওরা বিমর্ষভাবে চলে গেল। কর্নেলের সঙ্গে খুব জমে উঠেছিল। পুলিশ অফিসার হেমাঙ্গ বাবু ঘরে ঢুকলেন। সহাস্যে নমস্কার করে বললেন, কর্নেল, আপনার ট্রাঙ্কলের পরই আমি পোস্ট অফিসে গিয়েছিলাম। নতুন পোস্টমাস্টার আজ সকালে জয়েন করেছেন। খোঁজ নিয়ে জানলুম প্রমথ মিত্তির মারা যাওয়ার পরদিন অর্থাৎ শনিবার তার নামে একটা পার্সেল এসে পৌঁছায়। পোস্টম্যান মোটে দুজন, হরিপদ বাবু আর মাখন বাবু।
মিত্তির মশাইয়ের বাড়িটা হরিপদ বাবুর ভিটের মধ্যে পড়ে। যাই হোক, সেদিন পোস্টমাস্টার না থাকায় ওরা দুজনেই সব কাজকর্ম করেন। দুপুরে হরিপদ বাবু পার্সেলটা দিয়ে আসেন মিত্তির মশাইয়ের স্ত্রীকে। সাধারণ পার্সেল ডেলিভারি দেন। কর্নেল বললেন, রেজিস্ট্রি পার্সেল নয়? না। হেমাঙ্গবাবু বললেন, পার্সেলের প্যাকেটের ভিতরে অম্বলের ওষুধ পাওয়া গেছে। কলকাতার একটা আয়ুর্বেদিক ওষুধ কোম্পানি থেকে বিনামূল্যে পাঠানো নমুনা ওষুধ। মিত্তির মশাইয়ের অম্বলের অসুখ ছিল। বিজ্ঞাপন দেখে চিঠি লিখে থাকবেন। শুক্রবার সন্ধ্যায় মিত্তির মশাই কোথায় ছিলেন তদন্ত করেছেন কি? হ্যাঁ, উনি বাসুদেব বাবুর মেয়েকে 7টা পর্যন্ত পড়িয়ে বাড়ি ফিরছিলেন। পথে হারান বাবুর কাছে শোনেন পোস্টমাস্টার মশাই মারা গেছেন, তার বডি শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। তাই শুনে মিত্তির মশাই শ্মশানের দিকে চলে যান। দুজনের মধ্যে খুব বন্ধুতা আছে শুনলুম। তাহলে ওকে পথেই খুন করা হয়েছিল? ঠিক তাই। আচমকা ওর মাথার পিছনে শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়। নিশ্চয়ই পড়ে গিয়েছিলেন মাটিতে। রক্ত পড়া উচিত, কিন্তু বৃষ্টির জন্য ধুয়ে গেছে। কাজেই জায়গাটা আমরা খুঁজে বের করতে পারিনি। বটুকবাবু কান খাড়া করে শুনছিলেন। বললেন, বুঝতে পেরেছি, মিত্তির মশাইকে খুন করে তার বডিটা নিয়ে গিয়েছিল খুনি। হয়তো গঙ্গায় ফেলে দেবার মতলব ছিল, আমরা থাকায় পারেনি। হেমাঙ্গবাবু বললেন, হয়তো তাই। আপনারা যেমন শ্মশান থেকে পোস্টমাস্টার বাবুর খোঁজে তার বাড়ির দিকে দৌড়ে গেছেন, তেমনি সে মিত্তির মশাইয়ের বডি শূন্য খাটুলিতে রাখতে সুযোগ পেয়েছে। ভেবেছিল পোস্টমাস্টারের বডি বলেই চিতায় উঠবে। রাত বেরেতে অত কে লক্ষ্য করবে? তাছাড়া ওই বৃষ্টি। তাহলে পোস্টমাস্টারকে সে তেচালা থেকে বেরিয়ে যেতে লিখেছিল এবং বিদ্যুতের আলোয় চিনতে পেরেছিল। বটুক বাবুর কথা শুনে কর্নেল বললেন, তাই সম্ভব, কিন্তু পোস্টমাস্টার গেলেন কোথায়? তার চাকরি ভোলাই বা গেল কোথায়? হেমাঙ্গবাবু বললেন, ভোলাকে পাওয়া গেছে। 2 মাইল দূরে গ্রামে তার বাড়ি। তার বক্তব্য হলো সে ছুটি নিয়ে বাড়ি গিয়েছিল, তারপর অসুস্থ হয়ে পড়ায় আসতে পারেনি। সেটা সত্যি বলেই মনে হয়েছে আমাদের, কারণ এখনো সে প্রবল জ্বরে ভুগছে। ডাক্তারের মতে ম্যালেরিয়া। কর্নেল বললেন, আপনারা কাকে খুনি বলে সন্দেহ করছেন? পোস্টমাস্টারকে প্রথমে সন্দেহ করেছিল। মনে হয়েছিল আগাগোড়া ব্যাপারটা তারই প্ল্যান। পড়ার ভান করে পড়ে থাকা, শ্মশান থেকে সুযোগ পেয়ে কেটে পড়া এবং মিত্তির মশাইকে খুন করা। কিন্তু শেষে ভেবে দেখলুম এতে অনেক হিসেবের গন্ডগোল হচ্ছে। প্রথম কথা, শ্মশান থেকে কেটে পড়ার পর মিত্তির মশাইকে খুন করার জন্য উপযুক্ত জায়গা পেয়ে যাবেন, এটা খুবই আকস্মিক ব্যাপার। হ্যাঁ, হতে পারে আগেই খুন করে লুকিয়ে রেখে বাড়ি ফিরে মরা সেজেছিলেন। কিন্তু হারান বাবুর সাক্ষ্যে জানা যাচ্ছে পোস্টমাস্টারকে শ্মশানে নিয়ে যাবার পরও মিত্তির মশাই জীবিত ছিলেন। অতএব ব্যাপারটা ঠিক নয়। দ্বিতীয় কথা, রোগা টিংটিঙে দুর্বল মানুষ তিনি। মিত্তির মশাইকে খুন করা সম্ভব হলেও তার বডি বয়ে নিয়ে শ্মশানের তেচালায় ঢোকা একেবারে অসম্ভব। তাছাড়া উনি নাকি রোজ সন্ধ্যায় আফিং খেতেন, ভোলা বলেছে। আফিং খেতেন? কর্নেল চমকে উঠলেন। হ্যাঁ, তাছাড়া ওর ঘর খুঁজে আমরা আফিং এর কৌটোও পেয়েছি। কর্নেল একটু হাসলেন। যাক, তাহলে খাটুলি থেকে উঠে ওর মরা চলে যাওয়ার রহস্য ফাঁস হলো। বটুকবাবু অবাক হয়ে বললেন, ফাঁস হলো কিভাবে? পোস্টমাস্টার আফিং খেয়ে মরার মতো পড়েছিলেন। আপনারা ওকে মরা ভেবে শ্মশানে নিয়ে যাওয়ার পর গঙ্গার ধারে ঠান্ডা বাতাসের ঝাপটানিতে ওর মৌতাত কেটে যায় এবং খাপ্পা হয়ে চলে আসেন। আফিংখোরদের মৌতাত হঠাৎ কেটে গেলে তারা ভীষণ খাপ্পা হয়ে যায়।
কিন্তু উনি গেলেন কোথায় তাহলে? সেটাই তো বোঝা যাচ্ছে না। হেমাঙ্গ বাবু বললেন, কর্নেল, গত বছর আমি নদিয়ায় রামনগর থানায় থাকার সময় চৌধুরী বাবুদের মন্দিরের বিগ্রহ চুরির রহস্য আপনি যেভাবে ফাঁস করেছিলেন, এবারও তাই করবেন এ বিশ্বাস আমার আছে। সেবারকার মতোই সব রকম সাহায্য আপনি পাবেন। মিত্তির মশাইয়ের হত্যা রহস্য নিয়ে আমরা হিমশিম খাচ্ছিলুম। আজ সকালে আপনার ট্রাঙ্ক কল পাওয়ার সঙ্গে সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। দেখা যাক। গোয়েন্দাবর দাড়িতে হাত বুলিয়ে বললেন, একটা কথা, পোস্টমাস্টার বাবুর ঘরের চাবিটা কি আপনার কাছে আছে? চাবিটা আমি চাই। হেমাঙ্গ বাবু ব্রিফকেস খুলে চাবিটা বের করে দিলেন। আরো কিছুক্ষণ কথাবার্তা বলে এবং চাটা খেয়ে উনি বিদায় নিলেন। বটুকবাবু বললেন, তাহলে বিশ্রাম করুন কর্নেল, আমি একবার ক্লাব থেকে একটু ঘুরে আসি। কর্নেল মুচকি হেসে বললেন, রাতে কি একটা মরা পাবার আশা করছেন বটুকবাবু? বটুকবাবু হো হো করে হাসলেন, পেলে খুশি হব, তবে সে মরা আবার জ্যান্ত না হয়ে পালিয়ে যায়। বটুকবাবু চলে যাচ্ছিলেন, হঠাৎ কর্নেল ডাকলেন, বটুকবাবু শুনুন। বটুকবাবু ঘুরে দাঁড়ালেন। তখন কর্নেল বললেন, আপনি তো শরীর চর্চা করেছেন এক সময়, ব্যায়ামবিদ ছিলেন, কখনো কুস্তি লড়েছেন? বটুকবাবু একটু অবাক হয়ে বললেন, লড়েছি বই কি। মেদিগঞ্জে একসময় প্রতি বছর কুস্তি প্রতিযোগিতা হতো। তখন আপনার সঙ্গে কুস্তি লড়ার মতো পালোয়ান আছে হে তল্লাটে? আছে বই কি, মেদিগঞ্জেই আছে। নাম কি তার? বেনি মাধব কুন্ডু, বাজারের ওদিকে বাড়ি। কি করেন ভদ্রলোক? বটুকবাবু বাঁকা মুখ করে বললেন, বেনি একটা জুয়ারি, এক সময় ওদের মস্ত ব্যবসা ছিল, জুয়ো খেলে সব উড়িয়ে দিয়েছে। এখন ওর কাজ হলো এলাকার মেলায় গিয়ে জুয়োর আসর পাতা। সারা বছর এখানে ওখানে মেলা বসে নানা উপলক্ষে। মেলায় মেলায় জুয়োর ছক নিয়ে ঘুরে বেড়ায়, কার্বাইড ল্যাম্প জেলে বসে থাকে, চামড়ার কৌটোর হরতন, ইস্কাপন, চুরিতন, রুইতন, ড্রাগন আর মুকুট আঁকা 6টা চৌকো গুটি ভরে নাড়ে, তারপর ছকের উপর ছড়িয়ে দেয়। ছকেও ওই সব চিহ্ন আঁকা। লোকে এক একটা চিহ্নে পয়সা ফেলে দান ধরে। প্রতি গুটির 6 পিঠে ওই 6টা চিহ্ন আছে। গুটির অপর পিঠে যে চিহ্ন, ছকের সেই চিহ্নের ঘরে পয়সা থাকলে খেলুড়ে ডবল পয়সা পাবে, যার না মিলবে সে হারবে। কর্নেল বললেন, জানি, দেখেছি। বটুকবাবু বললেন, হঠাৎ এ কথা কেন কর্নেল? এমনি বলে কর্নেল চোখ বুঝলেন। বটুকবাবু মুখে বিস্ময়ের চিহ্ন নিয়েই বেরিয়ে গেলেন। রাত 10টা বাজলো দেয়াল ঘড়িতে। খাওয়া দাওয়ার পর কর্নেল, বটুকবাবু আর আমি বারান্দায় বসে কথা বলছিলাম। ততক্ষণে কৃষ্ণপক্ষের চাঁদটা উঠেছে গাছপালার ফাঁকে। আকাশে টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে, বারবার চাঁদটাকে ঢেকে দিচ্ছে। হঠাৎ কর্নেল বললেন, চলুন বটুকবাবু, পোস্টমাস্টার বাবুর বাড়িতে হানা দেওয়া যাক। বটুকবাবু উত্তেজিতভাবে বললেন, যাবেন? বেশ তো, চলুন, ওখান থেকে শর্টকাটে চুপি চুপি নিয়ে যাব। ওদের বাড়ির পেছনে বাগান, বাগানের গেট দিয়ে আমরা আগাছার জঙ্গলে পড়লাম। টর্চ জ্বালা মানা, তবে চাঁদের আলোয় হেঁটে যেতে অসুবিধা হচ্ছিল না। পোস্টমাস্টারের নিরিবিলি বাড়িটা দেখে গা ছমছম করলো অজানা ভয়ে। গাছপালার ভেতর বাড়িটা যেন হানা বাড়ির মতো দাঁড়িয়ে আছে। পিছন দিকে একটা বন্ধ জানালার কাছে কর্নেল দাঁড়িয়ে গেলেন। ঠিক তখনই কানে এলো শব্দটা, ঠক ঠক ঠক।
ঠক ঠক ঠক। বটুকবাবু ফিস ফিস করে বললেন, কাঠ ঠোকরা পাখি না? কর্নেল ইশারায় চুপ করতে বললেন। রাতের বেলা কাঠ ঠোকরা পাখি শব্দ করবে কেন বুঝলুম না। তাছাড়া শব্দটা শোনা যাচ্ছে যেন পোস্টমাস্টার বাবুর ঘরের ভিতর থেকে। তারপর ঝরঝর করে কি ঝরে পড়ল। বটুকবাবু এবার ফিস ফিস করে বললেন, শীদেল চোর। কর্নেল ওকে চুপ করতে ইশারা করলেন, কিন্তু ঠক ঠক শব্দটা যেই একটু জোরে হয়েছে এবং ঝরঝর করে সম্ভবত চুন বালি খসে পড়েছে, অমনি ব্যায়াম বেরকে বাঘ মানানো গেল না। তবে রে বেটা চোর বলে আচমকা পেল্লায় হাঁক ছেড়ে উনি সামনে ছিটকে গেলেন। চাঁদের আলোয় দেখলুম ওর বিশাল শরীর বাড়ির অন্যদিকে মিলিয়ে গেল। ধূপ ধূপ শব্দে মাটি কাঁপলো। তারপর ধপাস শব্দ হলো কোথাও। তারপর নরদানবের হুঙ্কার এবং বাপরে বলে আর্তনাদও শুনতে পেলুম। দৌড়ে বাড়ির সামনে সদর দরজায় পৌঁছলুম দুজনে। দরজা খোলা। উঠোনে দাঁড়িয়ে বটুকবাবু নিজের প্রকাণ্ড বাহুতে হাত বুলোচ্ছেন। আমাদের দেখে হাঁপাতে হাঁপাতে বললেন, বিছুটি বিছুটি। টর্চের আলো জ্বেলে কর্নেল বললেন, শিরেল চোর বিছুটি ঘা মেরে পালিয়েছে দেখছি বটুকবাবু। বটুকবাবু বললেন, আলকুশিও হতে পারে। ইস, জ্বালা করছে প্রচন্ড। চোরকে দেখতে পেয়েছেন কি? বটুকবাবু করুণ মুখে বললেন, না, পেলে তো এক চড়ে ফুটি ফাটা করে দিতুম। বারান্দার থামের আড়ালে লুকিয়ে পড়েছিল। যেই গেছি আর বিছুটি না আলকুশি ঘষে দিয়েছে। পাশাপাশি দুটো ঘর। একটা ঘরে তালা ঝুলছে, অন্যটার তালা ভাঙা। সে ঘরটাই পোস্টমাস্টারের শোবার ঘর। বটুকবাবু সুইচ টিপে বাতি জ্বালিয়ে দিলেন। দেখলুম একখানে দেয়ালের অনেকটা ধস ছাড়িয়ে দিয়ে গেছে চোর। পরীক্ষা করে কর্নেল বললেন, দেয়ালে কিছু পোতা আছে কিনা খুঁজছিল। বললুম, গুপ্তধন নয় তো? কর্নেল মুচকি হেসে বললেন, তাও হতে পারে। দেখছো না, সারা ঘর ওলট পালট করে খুঁজেছে। শেষে দেয়াল বলে দেয়ালের দিকে ঝুঁকে পড়লেন। মেঝে থেকে হাতখানেক উঁচুতে খোঁড়া হচ্ছিল। সেখানে কি পরীক্ষা করে কর্নেল সোজা হয়ে দাঁড়ালেন। এখানে সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন আঁকা ছিল বলে সন্দেহ হয়েছিল চোরের। বটুকবাবু জিজ্ঞেস করলেন, কি খুঁজছিল বলুন তো? ওই তো, জয়ন্ত বলল, গুপ্তধন। বটুকবাবু বাঁ হাতের কনুইয়ের উপরটায় হাত বুলোতে বুলোতে হেসে ফেললেন। যা, প্রমোদ মাস্টারের ঘরে গুপ্তধন? অসম্ভব ব্যাপার। কর্নেল টর্চের আলো ফেলে খসে পড়া চুনবালিগুলো দেখতে দেখতে বললেন, চোর ঠিকই ধরেছিল। এখানে সদ্য নতুন পলেস্তারা করা হয়েছিল দেখছি। বটুকবাবু দেখুন তো, একটা শক্ত খুন্তি বা শাবল পান নাকি? রান্নাঘরে খুঁজে দেখুন। টর্চ নিয়ে যান। বটুকবাবু কর্নেলের টর্চ নিয়ে চলে গেলেন। তক্ষুনি ফিরে এলেন একটা কালি মাখা ছোট্ট লোহার গোঁজ নিয়ে। বুঝলুম ওটা দিয়ে খোলা কয়লা ভাঙত। কর্নেল বললেন, বটুকবাবু জায়গাটা খুঁড়ুন। বটুকবাবু অবাক হয়ে খুঁড়তে শুরু করলেন। নরদানবের হাতের ঘা, বাড়ি ভেঙে পড়বে মনে হচ্ছিল। গোজ মেরে চাপ দিচ্ছেন আর পুরানো ইটের টুকরো শুদ্ধ চাবড়া উঠে আসছে। একটু পরেই চাবড়ার সঙ্গে বেরিয়ে এলো একটা সাদা প্যাকেটের মতো জিনিস। দেখা মাত্র আমি চেঁচিয়ে উঠলুম, এ কি? এই যে দেখছি একটা পার্সেল। কর্নেল প্যাকেটটা কুড়িয়ে বালি ঝাড়তে ঝাড়তে বললেন, হ্যাঁ, পার্সেল, রেজিস্টার্ড পার্সেল। গালার সিল ঠিকঠাক আছে।
পুলিশ অফিসার হেমাঙ্গ বাবুকে আমি এই পার্সেলটার খোঁজই করতে বলেছিলাম। আমার অনুমান ঠিক দেখছি, স্কুল মাস্টার প্রমথ মিত্তিরের নামেই এসেছে, অথচ ওকে ডেলিভারি না দিয়ে পোস্টমাস্টার বাবু এটা এখানে গুপ্তধনের মতো পুঁতে রেখেছিলেন। বটুক বাবু বললেন, কি আছে ওতে, অম্বলের ওষুধ নাকি? কর্নেল হাসলেন। ওষুধ কোম্পানির নামেই পাঠানো হয়েছিল প্রমথ মিত্তিরের কাছে। যাই হোক, আপাতত আর এখানে নয়, চলুন ফেরা যাক। রহস্যময় পার্সেলটার ভেতর কি এমন দামি ওষুধ আছে যে প্রমথ বোস ওটা প্রমথ মিত্তিরকে ডেলিভারি না দিয়ে এমন করে লুকিয়ে রেখেছিলেন, তা আমার মাথায় ঢুকছিল না। পার্সেলটা খুলে দেখার কথাও বার কত কর্নেলকে বললুম, গোয়েন্দা প্রবরের কানেই যেন ঢুকলো না। উপরন্তু সেই রাত্রেই থানায় গিয়ে হেমাঙ্গ নন্দীর কাছে জমা দিয়ে এলেন। সকালে ব্রেকফাস্ট খাওয়ার পর কর্নেল বলেন, বটুক বাবু, মিত্তির মশাইয়ের স্ত্রী নাকি দজ্জাল মহিলা, সব সময় হাতে খ্যাংরা ঝাঁটা নিয়ে থাকেন। বটুক বাবু গাল চুলকে বললেন, আজ্ঞে হ্যাঁ, মেদিগঞ্জের ওই একজনকেই একটু ভয় করে চলি। চলুন না একবার আমাকে নিয়ে। সর্বনাশ! বটুক বাবু আঁতকে উঠলেন। সামনে আমি যাব না কর্নেল স্যার, বরং আপনাকে বাড়িটা দেখিয়ে দেব দূর থেকে। সেদিন সত্যি সত্যি প্রমথ মাস্টারের লাশ পুড়ে গেল শেষ পর্যন্ত, নইলে আমাকে নাকি উনি দুবেলা অভিশাপ দিচ্ছেন আর ঝাঁটা নিয়ে শাঁসাচ্ছেন। কাজেই দূর থেকে বাড়িটা দেখিয়ে দিয়ে কেটে পড়লেন বটুক বাবু। কর্নেল দরজার কড়া নাড়তেই কে রা বলে ভেতর থেকে এমন চিলচাচানি ভেসে এলো যে আমার পিলে চমকে উঠল। তারপর দরজা খুলে গেল। রণচণ্ডী বটে চেহারাখানা, কিন্তু কর্নেলের তো বটেই, আমারও সৌভাগ্য যে হাতে ঝাঁটা নেই। দরজায় শান্ত সৌম্য ঋষি তুল্য, সাদা দাড়ি এবং মাথায় সাহেবি টুপি, তাছাড়া চেহারাও সাহেবি, গলায় ঝুলন্ত ক্যামেরা আর বাইনোকুলার, এমন এক মূর্তি দেখেই বোধ করি ভদ্রমহিলা থ বনে গেছেন। কর্নেল গলায় মধু মাখিয়ে বললেন, প্রণাম দিদি ভাই। হোমনি মিত্তির গিন্নি গোলে জল হয়ে গেলেন। বাইরের ঘরে খাতির করে বসালেন। কর্নেল নিজের পরিচয় দিয়ে বললেন, আপনার স্বামীর হত্যা রহস্যের কিনারা করতেই এসেছি দিদি ভাই। মিত্তির গিন্নি চোখ মুছতে মুছতে হুঙ্কার দিয়ে বললেন, ওই ড্যাকরা হতচ্ছাড়া ডগ বাবু ওকে খুন করেছে, ওকেই আপনারা ধরুন, ও পালিয়ে বেড়াচ্ছে। আপনারা না ধরতে পারেন, দেখবেন আমি ওকে ধরবো। গর্তে লুকিয়ে থাকলে চুলের ঝুঁটি ধরে বের করব, তারপর মুড়ো খ্যাংরা ঝাড়বো ওর পিঠে। কর্নেল হাত তুলে আশ্বস্ত করে বললেন, দয়া করে আমার একটা প্রশ্নের জবাব দিন দিদি ভাই। মিত্তির গিন্নি শান্ত হয়ে বললেন, বলুন। আপনার স্বামীর নামে কি মাঝে মাঝে পার্সেল আসতো ডাকে? আসতো, পরশুই তো একটা এসেছে। থানার বটুক বাবু জানতে এসেছিলেন, ওকে দেখিয়েছি। এর আগেও এসেছে তো? এসেছে। আপনার সামনে কখনো সেসব পার্সেল খুলেছেন মিত্তির মশাই? কি থাকতো ওতে? ওর অম্বলের অসুখ ছিল, তারই ওষুধ। আমার প্রশ্নের জবাব হলো না দিদি ভাই। আপনি কখনো দেখেছেন পার্সেল খুলতে? মিত্তির গিন্নি একটু অবাক হয়ে বললেন, না তো, পার্সেল আসতো, শুধু তাই দেখেছি। পিয়ন দিয়ে যেত। দরজার ফাঁকে উঁকি দিচ্ছিল একটা কিশোরী। সে বলে উঠল, কেন মা, পার্সেল এলে বাবা সেটা কুন্ডু কাকাকে দিয়ে আসতেন না? আমি দেখেছি। জিজ্ঞেস করলে বলতেন কুন্ডুর ওষুধ আমার নামে এসেছে। মিত্তির গিন্নি মাথা নাড়লেন, তা আমি বলতে পারবো না বাপু, নিজের কাজ নিয়েই ব্যস্ত সব সময়। তার উপর হাঁটুর বাত বছর ভর কটকট করে কামড়াচ্ছে, যন্ত্রণায় কেঁদে কেটে অস্থির।
বলেই আবার রণচণ্ডী হলেন। ওই কান্না শুনেই হতচ্ছাড়া বটুকে সে বলেছিল, লাশ কোথায়? ওর পোড়া মুখের কথাই ফলে গেল রাত না পোহাতেই। একবার ওকে পেলে হয়, যেটিয়ে পালোয়ানগিরি ঘুচিয়ে দেব। কর্নেল কিশোরের দিকে তাকিয়েছিলেন, বললেন, কাকে দিয়ে আসতেন পার্সেল? মেয়েটি বলল, কুন্ডু কাকাকে। তার মা বললেন, ওই যে গো বেনি কুন্ডু, সেও এক পালোয়ান। মেদিগঞ্জে তো পালোয়ানের অভাব নেই। এক পালোয়ান বেড়াচ্ছে বাড়ি বাড়ি মরা খোঁজে, আর এক পালোয়ান বেড়াচ্ছে দেশে দেশে জুয়া খেলে। মার মার, মুড়ো ঝাঁটা মার হতচ্ছাড়াদের মুখে। ভদ্রমহিলা সমানে তর্জন গর্জন করতে থাকলেন। কর্নেলের উঠে আসা গ্রাহ্যই করলেন না। রাস্তায় কর্নেল হন্তদন্ত হয়ে হাঁটছিলেন। কিছু জিজ্ঞেস করব ভাবলুম, কিন্তু মুখের অবস্থা দেখে সাহস হলো না। একটা খালি সাইকেল রিক্সা আসছিল, সেটা দাঁড় করিয়ে কর্নেল বললেন, থানায় যাব। হেমাঙ্গ নন্দী আমাদের দেখে উত্তেজিতভাবে বললেন, আসুন আসুন, পার্সেল থেকে কি বেরিয়েছে দেখুন। কর্নেল জিনিসগুলো দেখতে দেখতে বললেন, কোকেন, মারিজুয়ানা, এলএসডি, নিষিদ্ধ মাদকের কারবার দেখছি। নিরীহ সজ্জন ভদ্রলোক এবং স্কুল মাস্টার প্রমথ মিত্তিরের নামে পাঠানো হতো, যাতে কেউ সন্দেহ করতে না পারে। উনিও কিছু তলিয়ে না বুঝে এবং সম্ভবত পয়সা কড়ির লোভে পার্সেল পৌঁছে দিতেন আসল প্রাপকের কাছে। এখন দেখা যাচ্ছে এই পার্সেলটা স্কুল মাস্টারের কাছে ডেলিভারি দেওয়া হয়নি। কেন হয়নি? ধূর্ত পোস্টমাস্টারের সন্দেহ হয়ে থাকবে এবং কোনোভাবে টের পেয়েও থাকবেন, তাই ডেলিভারি দেননি। পিয়নদেরও জানাননি, নিজেই নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছিলেন। আমি হেসে ফেললুম। নিশ্চয়ই হাফিং আছে ভেবেছিলেন। কর্নেল সায় দিলেন, হাফিং ভাবাই স্বাভাবিক, হাফিং খোর মানুষ তো। যাই হোক, পার্সেলটা না পেয়ে মূল প্রাপক ক্ষেপে উঠেছিল, সন্দেহ করেছিল মিত্তির মশাই ওটা আত্মসাৎ করেছেন, তাই তাকে খুন করল প্রতিহিংসা বশে। সুযোগও ছিল চমৎকার। পোস্টমাস্টার মারা গেছেন এবং তার লাশ শ্মশানে আছে। নেহাত আকস্মিক ঘটনা পরম্পরায় সে একটা চমৎকার সুযোগ পেয়ে গিয়েছিল, কিন্তু পাল্টা ঘটনা পরম্পরায় সব উল্টে গিয়েছিল। হেমাঙ্গবাবু বললেন, খুনিটা তাহলে কে? তাকে ধরতে হবে এখনই। কর্নেল দাড়ি চুলকে বললেন, এক্ষুনি ধরা কঠিন হবে। কাল রাতের ঘটনার পর সে সতর্ক হয়ে গেছে, তাকে ফাঁদ পেতে ধরতে হবে। আর সেজন্যই আমাদের দরকার পোস্টমাস্টার মশাইকে। উনি তো নিখোঁজ, ওকেও খুন করে গঙ্গায় ফেলে দিয়েছে কিনা কে জানে। কর্নেল হাসলেন, প্রমথ বোস হাফিং খান বটে, ভীষণ ধূর্ত বলেই মনে হচ্ছে। দেখা যাক। বলে উনি উঠলেন। হেমাঙ্গবাবু অস্থির হয়ে বললেন, কিন্তু খুনির নাম কি? কর্নেল বলার আগেই আমি মুখ ফসকে বলে ফেললুম, পালোয়ান এবং জুয়ারি বেনি মাধব কুন্ডু। হেমাঙ্গবাবু লাফিয়ে উঠলেন। কর্নেল বললেন, একটু ধৈর্য ধরতে হবে, তাকে সহজে খুঁজে পাবেন না। আর আমার ফাদা পাত পর্যন্ত অপেক্ষা করুন হেমাঙ্গবাবু। কর্নেল গঙ্গার ধারে ধারে হাঁটছেন, আমার সঙ্গে কথা বলছেন না। বুঝলুম হেমাঙ্গ নন্দীকে খুনির নাম বলে দিয়ে ওর রাগের কারণ হয়েছি। একেবারে ওস্তাদের মার শেষ মুহূর্তে দেখানো ওর স্বভাব। হেমাঙ্গবাবুদের তাক লাগাবেন ভেবেছিলেন, হলো না। বাইনোকুলারে মাঝে মাঝে পাখি দেখছিলেন কর্নেল। গঙ্গার ধারে ঘন ঝোপঝাড়, গাছপালার জঙ্গল। কিছুটা এগিয়ে হঠাৎ থমকে দাঁড়ালেন। খানিকটা দূরে বিশাল এক বটগাছ, ডালপালা আর অসংখ্য ঝুড়িতে যেন নিজেই এক দণ্ডকারণ্য হয়ে রয়েছে। তার ভেতর একটা পুরানো মন্দির দেখতে পাচ্ছিলুম। কর্নেল
বাইনকুলারে মন্দির অথবা বট গাছে কোনো দুর্লভ পাখি দেখতে থাকলেন। তারপর কিছু বলা কওয়া নেই, আচমকা দৌড়তে শুরু করলেন মন্দিরটার দিকে। হকচকিয়ে দাঁড়িয়ে রইলুম। ওর সঙ্গে দৌড়নোর মানে হয় না, কারণ এরপর ওই দুর্লভ পাখির পিছনে সারাটা দিন ঘুরবেন। আমার অত ধকল সইবে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমারও রাগ হলো। শরৎকালের তীব্র রোগ, যদিও মাথা বাঁচানোর মতো ছায়া আছে। গরমে ঘামছি দরদর করে। আধ ঘন্টা অপেক্ষা করে ফিরে চললুম বটুকবাবুর বাড়ির দিকে। কর্নেল ফিরলেন একেবারে বেলা গড়িয়ে, হাত ভর্তি লাল হলুদ এক গাদা অর্কিড। ওর বাড়ির ছাদের প্ল্যান্ট ওয়ার্ল্ডে আশ্রয় পাবে ওগুলো, তাতে সন্দেহ নেই। আমার রাগ এবং নিজের রাগ সব জল করে একগাল হেসে বললেন, ডার্লিং, আজ আমার রথ দেখা আর কলা বেচা দুই হলো। তার মানে? বৃদ্ধ ঘুঘুবর রহস্যময় হাসি হেসে বললেন, আজ রাত 10টায় দেখবে, ধৈর্য ধরো। তুমি সম্ভবত বটুকবাবুর সংসর্গে এসে তার মতোই অতি উৎসাহী এবং অধীর হয়ে পড়েছ। সাবধান। লম্বা ঘুমে কাটিয়ে দিলুম বিকেল অবধি। উঠে দেখলুম কর্নেল আবার বেরিয়েছেন। বটুকবাবুর সঙ্গে শ্মশান বন্ধু ক্লাবে গেলুম আড্ডা দিতে। আজ লাশ পড়েনি, ওরা বিমর্ষ। লাশ বওয়ার জন্য নাকি ওদের কাঁধ সুর করে। ক্লাব থেকে ফিরে দেখা পেলুম কর্নেলের। হেমাঙ্গু নন্দী ইউনিফর্ম পরে, কোমরে রিভলভার বেঁধে, ব্যাটন হাতে দাঁড়িয়ে। বুঝলুম ফাঁদ পাতা হয়েছে। কিন্তু রোগা শুটকো চেহারার এক ভদ্রলোক এক পাশে চুপ করে বেজার মুখে বসে আছেন। উনি কে? বটুকবাবু ঘরে ঢুকেই থমকে দাঁড়িয়ে চোখ পিট পিট করছিলেন। ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, মাস্টার মশাই, আপনি? চমকে উঠলাম। ইনি তাহলে সেই মাস্টার প্রমথ বোস? কর্নেল মৃদু হেসে বললেন, প্রাণের ভয়ে ভদ্রলোক জঙ্গলের ভিতর মন্দিরে লুকিয়েছিলেন সেদিন থেকে। তোমার বউ খাবার দিয়ে গেছে দুবেলা, কাজেই অসুবিধা হয়নি। তাহলে বাইনোকুলারে দূর থেকে মন্দিরের ওখানে ওকে দেখতে পেয়ে সন্দেহ বসে ছুটে গিয়েছিলেন কর্নেল। ঢং ঢং করে দেয়াল ঘড়িতে 10টা বাজলো। ততক্ষণে আমাদের খাওয়া দাওয়া সারা। পোস্টমাস্টার খেলেন সামান্যই। রাতে এক গুলি আফিং পেলেই বরং সন্তুষ্ট হতেন। কর্নেল হেমাঙ্গবাবু, বটুকবাবু, প্রমথবাবু আর আমি বাগানের দিকের দরজা দিয়ে বেরিয়ে আগাছার জঙ্গলে গেলুম। কৃষ্ণপক্ষের চাঁদটা সবে উকি দিচ্ছে গাছপালার ফাঁকে। আকাশ আজ পরিষ্কার। খানিকটা যাওয়ার পর কাল রাতে দেখা পোস্টমাস্টারের বাড়ির ভিতর ঢুকে আমরা ওত পেতে বসলুম বারান্দার থামের আড়ালে। পোস্টমাস্টার উঠোনে পায়চারি শুরু করলেন। তারপর অবাক হয়ে শুনি উনি কীর্তন গাইছেন। মরিব মরিব সখী, নিশ্চয়ই মরিব, কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব। বার কত গেয়েছেন, হঠাৎ সদর দরজায় ঠিক বটুকবাবুর মতো এক নরদানবের আবির্ভাব ঘটল। একেবারে বটুকবাবুর প্রতিরূপ। তেমনি কদমফুলি চুল, স্পোর্টিং গেঞ্জি, হাঁটো প্যান্ট, হাতে বালা। শরৎকালের চাঁদের আলো খুব পরিষ্কার, তাই স্পষ্ট দেখতে পাচ্ছিলুম বেনি কুণ্ডুকে। ঢুকেই বললেন, খুব দেখালে মায়েরি ডাক বাবু, কই আমার পার্সেল দাও। পোস্টমাস্টার খিখি করে হাসলেন। যা ভয় পেয়েছিলাম, তোমায় তো বিশ্বাস নেই হে। শেষে ভেবে দেখলুম হাপোস করে মিটিয়ে নেওয়া যাক, তাই চিঠি লিখে তোমায় ডাকলুম। পালোয়ান বিশাল হাত বাড়িয়ে বললেন, দেরি করো না, মাল দাও। পোস্টমাস্টার তেমনি ভুতুড়ে হেসে বললেন, মাইরি বেনি, তুমি আমার চোখের সামনে মিত্তিরকে ঠকাস করে মারলে আর নেতিয়ে পড়লো। উহ,
দেখে যা ভয় পেয়েছিলুম। তুমি দেখেছিলে তাহলে? ঠিক আছে, মাল দাও। দিচ্ছি রে বাবা, দিচ্ছি, পোস্টমাস্টার বললেন। চোখের সামনে দৃশ্যটা দেখতে পাচ্ছি। বৃষ্টির মধ্যে মিত্তিরা আমার মরা দেখতে আসছে। হঠাৎ বিদ্যুৎ চমকালো, দেখি তুমি ওর মাথায় ঠকাস করে বাপস। দেখেই আমার বাকি নেশার ঘোর কেটে গেল। তখন দিশেহারা হয়ে দৌড়ে পালিয়ে গেলুম। বাড়ি ঢোকার সাহসই হলো না। পালোয়ান দু হাতে ওকে আচমকা শূন্যে তুললেন পুতুলের মতো। পোস্টমাস্টার হাত পা ছুটতে লাগলেন। বুঝলুম স্কুল মাস্টারের লাশ তুলে নিয়ে যেতে এই পালোয়ানের একটুও অসুবিধে হয়নি। কিন্তু তখনই এক কাণ্ড ঘটে গেল। আচমকা বটুকবাবু লাফ মেরে উঠোনে পড়লেন। তারপর তবে রে বেটা, কাল রাতে আমাকে বিছুটি না আলকুশি মেরে পালিয়েছিলে তাহলে তুমি, বলেই জাপটে ধরলেন বেনিকুণ্ডুকে। পোস্টমাস্টার ছাড়া পেয়ে হাততালি দিয়ে কুস্তি দেখতে থাকলেন। দুই পালোয়ানের জাপটাজাপটি, মাটিতে গড়াগড়ি শুরু হলো। ধুমধুমার সেই তুলকালামে ভূমিকম্প হচ্ছিল, যেন মাটি কাঁপছিল। কিন্তু বেশিক্ষণ এই কুস্তি দেখতে দিলেন না কর্নেল। টর্চের আলো ফেলে বললেন, খুব হয়েছে বটুকবাবু। বেনিবাবু, এবার উঠে পড়ুন। বেনিকুণ্ডু হক চকিয়ে উঠে দাঁড়ালেন প্রতিপক্ষকে ছেড়ে। সঙ্গে সঙ্গে হেমাঙ্গবাবু দৌড়ে গিয়ে ওর হাতে হাত কড়া পরিয়ে দিলেন। দরজা দিয়ে এক দঙ্গল কনস্টেবলও হুড়মুড় করে ঢুকে পড়ল। পোস্টমাস্টার তখনও খি খি করে হেসে হাততালি দিচ্ছেন।